ঝরা পাতার মরশুম শেষ হওয়ার পর যখন গাছে গাছে কিশলয়ের দেখা মেলে, তখন ডুয়ার্স সেজে ওঠে এক সবুজ আনন্দে। ঘন সবুজ জঙ্গলের বুক চিরে চলা এই রেললাইনগুলি দেখেই আমরা প্রথম ডুয়ার্সের প্রেমে পড়েছিলাম। মালবাজার পেরিয়ে গরুবাথানের যে রাস্তা, সে তো কেবল নিছক এক রাস্তা নয়, শিল্পীর তুলিতে আঁকা এক স্বর্গের বর্ণনা। এখানে পথের ধারে ধারে মেয়েরা দল বেঁধে চা তোলে। কিছু দূর যাবার পর এক ছোট্ট ছোট্ট পাহাড়ি ঝোড়া এসে মনটাকে কেমন ভিজিয়ে দিয়ে যায়। কখনো রাস্তার মধ্যে ময়ূর, কখনো আবার চঞ্চল একটা হরিণ। বলুন তো, এর মায়া কি ত্যাগ করা যায়? সম্ভব কি সেটা? নমস্কার বন্ধুরা, সাউন্ড অফ তিস্তার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ছোটবেলায় বৃষ্টির দিনগুলোতে যখন স্কুলে যেতে পারতাম না, খেলতে যেতে পারতাম না, তখন মা ঠাকুমাদের কাছে গল্প শুনেই দিনগুলো কাটতো। এখন বসন্ত পেরিয়ে ডুয়ার্সে শুরু হয়েছে কালবৈশাখীর ছোঁয়া। প্রত্যেক দিন বিকেলবেলা হলেই বৃষ্টি শুরু হচ্ছে। আর এমনই এক বৃষ্টির দিনে আমরা আপনাদেরকে এক মুন্ডু কাটা রাজার গল্প শোনাতে চলেছি। আর যে জায়গাটায় বসে আমরা গল্প করব, সে জায়গাটাও যথেষ্ট জমজমাট। দেরি না করে তাড়াতাড়ি পৌঁছতে হবে সেই জায়গাটাতে, শুরু করতে হবে সেই গল্প। আর মনে রাখবেন, এই গল্পটা কিন্তু গল্প হলেও সত্যি। মালবাজার থেকে গরুবাথানের পথে রাস্তায় পড়ে এক বড় চায়ের বাগান, যার নাম মিঙ্গলস টি এস্টেট। কারখানার সাইরেন বাজার সাথে সাথেই চাপাতা শ্রমিকরা বাগান থেকে বেরিয়ে লাইন করে চলেছেন ফ্যাক্টরিতে। যতটা চাপাতা তোলা হয়েছে সেটা এখন ফ্যাক্টরিতে গিয়ে জমা হবে। দেখুন, গল্পের চরিত্ররা একদম চোখের সামনে। আমরা আজ যেখানে যাব, মালবাজার থেকে তার দূরত্ব মাত্র 19 কিলোমিটার, ওই ঘণ্টাখানেকের রাস্তা। চারদিকের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতেই আমরা পৌঁছে গেলাম গরুবাথান। গরুবাথান থেকে আর মাত্র মিনিট 15 পথ। সোজা রাস্তাটা চলে যাচ্ছে লাভার দিকে, আমরা বেঁকে গেলাম ডান দিকে। এই ডান দিকের রাস্তাটা প্রচণ্ড খাড়াই। আপনারা নিজেদের গাড়ি কিংবা স্কুটি, বাইক যা কিছু নিয়ে আসছেন অত্যন্ত সাবধানে চালাবেন। খাড়াই রাস্তাটায় জাস্ট মিনিট 10 আসার পরই আমরা পৌঁছে গেলাম চেলখোলার তীরে।
এপ্রিল মাস, স্বভাবতই নদীতে জল বেশ কম। এই নদীই কিন্তু বর্ষায় একদম ফুলে ফেঁপে ওঠে, আর ওই দূরে দেখা যাচ্ছে আমাদের রাত্রিবাসের ঠিকানা। জায়গাটা কি চেনা চেনা লাগছে? বছর দুয়েক আগে সাউন্ড অফ তিস্তার ভিডিওতে আপনারা হয়তো এই জায়গাটাকে দেখেছিলেন। এই জায়গাটার নাম হলো ডালিমখোলা। এই যে নদীটা, এই হচ্ছে ডালিমখোলা নদী। তার চারপাশে এই সুন্দর একটা ছোট্ট সুন্দর জায়গা, গরুবাথান ব্লকে। আমরা এখান থেকেই গেছিলাম ডালিম ফোর্টে। আজকে সেই ডালিমখোলার কাছেই আমাদের রাত্রিবাসের ঠিকানা। ছোট্ট নদী, জল খুব একটা বেশি নেই যেহেতু এখন বর্ষাকাল নয়, তবে নদীর আওয়াজটা কানে সত্যি রিন রিন করে বাজছে। ডালিমখোলার তীরে রিভার ভ্যালি হোমস্টে। আমরা বেশ কিছুদিন যাবৎ গুগলে সার্চ করতে করতে এটাকে আবিষ্কার করেছি। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব সুন্দরভাবে সাজানো এই হোমস্টেটি প্রথম দেখাতেই মন জয় করে নিল। আমাদের আজকে বুকিং আছে ডিলাক্স রুমে। এই হলো আমাদের রুম, একদম নিট অ্যান্ড ক্লিন। রুমের জানলা দিয়ে বাইরে তাকালেই কলকল শব্দে বয়ে চলেছে ডালিমখোলা, আর দূরে দেখা যাচ্ছে পাহাড়। চারদিকে পাখির কিচিরমিচির ডাক। তা শুনতে শুনতে এই দোলনায় বসেই সারাটা দিন আপনি কাটিয়ে দিতে পারেন। হোমস্টের প্রত্যেকটি কোণায় যত্নের ছাপ স্পষ্ট। টিপটিপ করে বৃষ্টি শুরু হয়েছে। আপাতত লাঞ্চটা ছেড়ে আসি, নাহলে বেশি বৃষ্টি হয়ে গেলে তখন এই জায়গাটা দিয়ে যেতে গেলে ভিজে যাব। চলুন। মৎস্য মারিয়াছিল তার, আমি খাইব সুখে। বহুকাল পরে কোনো হোমস্টেতে এসে অন্তত মাছ পাওয়া যাচ্ছে। আমরা তো আর রুমে বসে থাকার লোক নই, তাই খাওয়ার পরেই টিপটিপ বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়ে পড়লাম গ্রামটা একটু ঘুরে দেখব। সত্যি কথা বলতে গরুবাথান অঞ্চলে ভালো থাকার জায়গা কিন্তু খুবই কম। এইটা একদমই নতুন সংযোজন হয়েছে। নদীর কাছে আসবো আর জলে পা ভেজাবো না, তাও কি আবার সম্ভব? এই মোটামুটি এই সিজনটাতে যখন বর্ষা প্রায় নামছে
অল্প অল্প বৃষ্টি হওয়া শুরু হয়েছে, সেই সময়টাতে আমরা রেগুলার বেসিসে কিন্তু এই জায়গাটাতে আসি। যে কোনো একটা উইকের সানডেতে পেলাম, দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম, এখানে চলে আসতাম। জায়গাটা বেশ ভালো লাগে। কোলাহল এখনও পর্যন্ত অন্যান্য জায়গার মতন এখানে অনেকটাই কম, আর রাস্তায় ট্রাফিক কম, গাড়ি ঘোড়াও খুব একটা বেশি নেই। আর সবথেকে ভালো কথা যে বর্ষা যখন শুরু হয়ে যায় তখন এই নদী তার খেল দেখাতে শুরু করে। এখন হালকা হালকা যে জলটা আপনি দেখছেন বর্ষায় একদম পাল্টে যাবে। আর ওই যে ব্রিজটা আছে, ব্রিজটার প্রায় গা বরাবর চলে আসে, এতটাই ফ্লো হয় জলে। আমরা যদি একবার নিজেরা সচেতন হয়ে যাই তাহলে আমাদের এই সুন্দর প্রকৃতিকে নোংরা করার সাধ্য কারুর নেই। ছোট্ট একটা গ্রাম, মাত্র খান কতক বাড়ি, পায়ে হেঁটেই জায়গাটা ঘুরে দেখতে মন্দ লাগবে না। তার সাথে এমন সুন্দর নদী আর ফুলের বাহার, কি অসাধারণ লাগছে দেখতে। এই গ্রামে ঢুকতে গেলে এই ছোট্ট সেতুটিই ভরসা। ঘুরতে ঘুরতেই ঝুপ করে সন্ধে নেমে এলো, আর ওই যে দেখুন হোমস্টেতে জ্বলে উঠেছে আলো, ধীরে ধীরে সেগুলো আরও উজ্জ্বল হচ্ছে। হোমস্টেতে সচরাচর এত আলো চোখে পড়ে না, তবে এগুলোকে হোমস্টে না বলে হোটেল বলাই বুদ্ধিমানের কাজ। আর আমরা ছবি তুলছি দেখে এরা সব কটা আলো একসাথে জ্বালিয়ে দিয়েছে। ফলস্বরূপ এই এপ্রিল মাসে একটা কালী পুজো ভাইব আসছে। এই পুরো যে প্রপার্টিটা, এর ভেতরটা মানে মোর দ্যান সাফিসিয়েন্ট লাইট দিয়ে সাজানো। আমি দেখলাম যে প্রত্যেকটা ছোট ছোট জিনিসেও এত সুন্দরভাবে সাজানো হয়েছে। যেমন সানফ্লাওয়ারের কিছু প্লাস্টিকেরই কিছু গাছ আছে এখানে, সেগুলোরও পর্যন্ত ভেতরে ভেতরে লাইট দেওয়া হয়েছে। আর বাকি প্রপার্টির যা যা নর্মাল যেগুলো হয় সেগুলো তো আছেই, কিন্তু রাত্রেবেলায় দেখতে বেশ সুন্দর লাগছে, জব্বর লাগছে, কিন্তু বেশ ঝকমক ঝকমক করছে। পাহাড়ের মধ্যে জেনারেলি এরকম দেখা যায় না যে এতটা মানে ভেতরে এসেও এত সুন্দরভাবে সাজানো। বেশ 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 ভালো। সন্ধে হয়ে গেলে এই ইউটিউবের ভিডিওগুলোর সাথে এরকম করে যদি পনির পকোড়া পাওয়া যায় তাহলে বেশ জমে যায়। আমাদেরও জমে গেছে। আপনারা কি আমাদের উত্তরাখণ্ডের সিরিজটা দেখেছেন? আমাদের তো খুব প্রিয় সিরিজ ওটা, খুব সুন্দর ঘুরেছিলাম ওখানে। আর সেই পুরনো স্মৃতি রোমন্থন করা। আজকে সন্ধ্যেটা হোটেলের রুমে বসে একদম দেব দর্শন। নদীর কলকল আওয়াজ শুনে আর কতক্ষণ রুমে থাকবেন? খিদেও তো পাবে।
ডিনার রেডি, খবর দিল। সাজানো গোছানো একটা ডাইনিং হল পেলে খিদেটা কি বেড়ে যায়? জানতে হলে একবার নিজেদেরকে এসে পরখ করে দেখতে হবে। রাত্রেবেলা খাওয়া দাওয়া শেষ। নদীতে ভালোই জলের শব্দ শোনা যাচ্ছে, চারদিকটা অনেক শান্ত হয়ে গেছে, লাইটগুলোও আস্তে আস্তে নিভতে শুরু করেছে। গল্প বলার এক উপযুক্ত পরিবেশ এটা। যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, ডালিম, এটা একসময় লেপচা রাজাদের এলাকা ছিল। প্রচুর প্রভাব প্রতিপত্তি ছিল এই লেপচা রাজাদের। যে সময়কার গল্প আমরা বলবো, তখন 17th সেঞ্চুরি। রাজত্ব করছেন লেপচা রাজা গেইবো অ্যাচিয়ক। লেপচা রাজারা তাদের শাসন ব্যবস্থা পরিচালনা করার জন্য প্রধানত দুটো ফোর্ট থেকে এই জিনিসটা করে থাকতেন। একটা হলো দামসাং ফোর্ট, যেটা পেডংয়ের কাছে আছে, আর একটা হলো ডালিম ফোর্ট, যেটা এই এলাকায়। প্রথমে ভুটানিরা অ্যাটাক করেছিল দামসাং ফোর্টে, কিন্তু দামসাং ফোর্টে অ্যাটাক করার পরে রাজাকে প্রতিহত করা সম্ভব হয়নি। রাজা তার পুরো পরিবার নিয়ে চলে আসেন ডালিম ফোর্টে। কোনোভাবেই যখন রাজাকে বশ্যতা স্বীকার করানো যাচ্ছে না, সেই পরিস্থিতিতে, সেই অবস্থাতে ভুটানিরা রাজাকে এক সন্ধি প্রস্তাব পাঠায়। সোনায় মোড়া কাগজে এসেছিল সেই সন্ধি প্রস্তাব। ভুটানের দ্রুকপা রাজাদের এই সন্ধির পেছনে ছিল এক গভীর ষড়যন্ত্র। রাজা অ্যাচিয়ক বুঝতে পারেননি সেই ষড়যন্ত্রের কথা, টের পাননি তিনি সম্মত হয়েছিলেন এই সন্ধিতে। সামনেই ছিল রাজা অ্যাচিয়কের জন্মদিন। রাজা তার নিজের জন্মদিনে ভুটানের রাজাদেরকে আমন্ত্রণ করেন এই ডালিম ফোর্টে। বসেছিল মজলিস। সেই জন্মদিনের নিমন্ত্রণ রক্ষা করতে আসার সময় ভুটানিরা সাথে করে নিয়ে এসেছিল প্রচুর সুরাপানের সামগ্রী। জন্মদিনের সেই আসরে রাজাকে সম্পূর্ণ মাদকাসক্ত অবস্থায় তার মুণ্ডচ্ছেদ করা হয়। সেই কাণ্ডটি করে ভুটানির রাজারা, এবং তারপর রাজার সেই কাটা মাথা ডালিম ফোর্ট থেকে ফেলে দেওয়া হয় চেল নদীতে। রাজার ধড়ে লাগিয়ে দেওয়া হয় ছাই, কারণ সেই সময় লেপচারা ভুডুইজমে বিশ্বাস করত। তার মানে এটাই যে রাজার যদি কোনো অংশ কেটে যায়, রাজার যদি শরীরের কোনো অংশ কেটে যায়, তাহলে সেটা আবার নিজে নিজেই জোড়া লেগে যাবে। সেটারও যাতে কোনো সম্ভাবনা না থাকে, তার জন্য এই ব্যবস্থা। লেপচা রানী সেই সময় দুঃখে তিনিও ডালিম ফোর্ট থেকে চেল নদীতে ঝাঁপ দেন। তারপর আর কি, ভুটান এই পুরো জায়গাটাকে অধিগ্রহণ করে ফেলে, এবং পরবর্তীকালে ইংরেজরা 1864 সালে সিনচুলা চুক্তির মাধ্যমে এই জায়গাটা আবার ভুটানিদের কাছ থেকে নিজেদের দখলে নিয়ে নেয়। আজও লেপচারা এই চেল নদীকে অত্যন্ত পবিত্র বলে পুজো করে। ডিসেম্বর মাসের 20 তারিখ ছিল চেল রাজা গেইবো অ্যাচিয়কের জন্মদিন। সেই দিনটা তার মৃত্যুদিনও বটে। তাই প্রত্যেক বছর ডিসেম্বরের এই তারিখে লেপচারা ভক্তি ভরে পুজো করে চেল নদীকে, প্রার্থনা জানায় ডালিম ফোর্টে। ডালিম ফোর্টে তাদের একটা প্রেয়ারের আয়োজন করে। 2018 সালে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এই ডালিম ফোর্টকে হেরিটেজ সাইটের তকমা দেয়।
একটা শান্ত, স্নিগ্ধ, সুন্দর সকাল। হালকা হালকা ঠান্ডা লাগছে। কাল রাতে বেশ ভালো বৃষ্টি হয়েছে। চার দেওয়ালের বাইরে প্রকৃতির একদম কোলের মধ্যে থাকার অভিজ্ঞতাটা সত্যি খুব সুন্দর। খানিক পরে ব্রেকফাস্ট করে আমরা এই সোজা রাস্তাটা ধরে যাব ডালিম ফোর্টে, ওই কালকে যে মুন্ডু কাটা রাজার গল্প করছিলাম সেই জায়গায়। এই যে আমাদের ছোট জন নেমে পড়েছে জলে। জল পেলে এদের আটকায় আর কে। হোমস্টে কিংবা হোটেলে আসলে আমরা খুব একটা বেশি রুমের পেছনে সময় নষ্ট করি না, তবে এখানে একটা দারুণ রুম রয়েছে, সেইটা দেখানোর জন্য এখন আমরা যাচ্ছি। এখানে 3 ধরনের রুম আছে, ডিলাক্স, প্রিমিয়াম এবং ডুপ্লেক্স। এটি হচ্ছে ডুপ্লেক্স রুম। আর দেখুন রুমটা কিন্তু অসাধারণ। এটা হলো একদম নিচের ফ্লোরটা। এখানে একটা ডাবল বেড আছে, যেখানে 3 জন সুন্দরভাবে অ্যাডজাস্ট করা যায়। আর তার পাশেই রয়েছে সিঁড়ি, সিঁড়ি দিয়ে আমরা যাব এবার দোতলায়। দোতলায় রয়েছে একটি ডাবল বেড। আর সামনের ব্যালকনি থেকে দাঁড়ালে কি দেখা যাচ্ছে জানেন? দেখুন, এখানেই কিন্তু শেষ নয়, আরও ওপরের তলায় ওঠা যায়। চলুন দেখা যাক ওখানে কি বন্দোবস্ত। এই আমরা চলে এলাম 3 তলায়। 3 তলায় পাতা রয়েছে একটি গদি, অর্থাৎ এখানেও আপনারা 2 জন সুন্দর শুতে পারেন। আর তার সামনেও রয়েছে আরেকটি ব্যালকনি। ওপরতলার ব্যালকনি থেকেও নদী, পাহাড়, জঙ্গল একসাথে। অপূর্ব সুন্দর এই ডুপ্লেক্স কটেজটা। এর ভাড়া 5,000 টাকা, শুধুমাত্র থাকার জন্য। রুমটা ছেড়ে দিলাম, এবার একটু এদিক ওদিক ঘোরাঘুরি করে আবার ফিরবো বাড়ি। বেশিক্ষণ রুমের মধ্যে বসে থাকতে ভালো লাগে না। একটা দিন ছুটি থাকলে মনে হয় যতটা পারা যায় এই নদীর কোলে, পাহাড়ের গায়ে, এগুলোতেই জড়িয়ে ধরে থাকি। এই জায়গাটা নদীর তো পাশে, কিন্তু একটু ফোর্টটার দিকে যাব, ডালিম ফোর্ট। যে গল্প করতে এখানে আসা, ফোর্টটা তো একবার দেখতে হবে। ডালিম খোলা থেকে বেরিয়ে আমরা চলেছি আরও বেশ কিছুটা চড়াইতে, ডালিম ফোর্টের দিকে। কিন্তু তার মাঝখানে পড়বে ছোট্ট সুন্দর একটা গ্রাম, যার নাম ডালিম তার। আপনারা চাইলে ডালিম তারেও থাকতে পারেন। এখানেও 2-3 খানা হোমস্টে রয়েছে, চাইলে আপনারা ক্যাম্পিংও করতে পারেন। মিনিট 20-25-এর মধ্যেই আমরা পৌঁছে গেলাম ডালিম তার ভিউ পয়েন্টে। এখানেই গাড়ি পার্কিং করে তারপর হেঁটে আপনাকে উঠতে হবে ডালিম ফোর্টে।
এই যে আপনারা পাকদণ্ডির পথটা দেখতে পাচ্ছেন, এটাই সেই লাভা যাওয়ার রাস্তা। লাভা এখান থেকে খুব অল্পই দূরত্ব। আপনারা চাইলে লাভা, লোলেগাঁও, ঋষভ, কোলাখাম এগুলো গরুবাথান থেকে সাইট সিন স্পট হিসেবেও রাখতে পারেন। যে লেপচা রাজা গেইবো অ্যাচিয়কের গল্প কাল শোনালাম, তার জন্ম হয়েছিল লুংশেলে। আপনারা হয়তো অনেকেই আমাদের লুংশেলের ভিডিও দেখেছেন, সেই জায়গাটা সম্বন্ধে হয়তো কিছুটা হলেও জেনেছেন। তিনিই বানিয়েছিলেন এখানে ডালিম ফোর্ট। সমুদ্রপৃষ্ঠ থেকে 322 মিটার উচ্চতায় বানানো এই ফোর্ট 2018 সালে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যাকে হেরিটেজ সাইট ডিক্লেয়ার করেছে। ফোর্ট ওঠার ঠিক মুখেই রয়েছে ছোট্ট একটি দোকান। চা, ম্যাগি, স্যুপ, টুকটাক জিনিস এখান থেকে পেয়ে যাবেন। এই যে চারিদিকে ঝাড়ু গাছ, আমরা ঘরে যাতে ঝাড়ু দিই, ফুল ঝাড়ু, তার গাছ এগুলো। এই রাস্তাটাই হলো ফোর্টে যাওয়ার রাস্তা। এখান থেকে মোটামুটি আর একটু হাফ অ্যান আওয়ার 45 মিনিট মতো লাগবে আস্তে আস্তে হেঁটে হেঁটে গেলে সেখানে ফোর্ট। কিন্তু আজকে আমাদের পক্ষে ফোর্টে যাওয়াটা আর পসিবল না। আকাশের যা অবস্থা, বৃষ্টি এক্ষুনি নামলো বলে, আর অসময়ে বৃষ্টিতে ভিজলে ভীষণ আমার মাথা ধরে। আপনারা যদি ফোর্ট পর্যন্ত যদি আসতে নাও পারেন, সাথে যদি বয়স্ক মানুষ থাকে, যেতে যদি অসুবিধা হয়, তাহলে অন্তত এই ভিউ পয়েন্টটা পর্যন্ত আসুন। ভিউ পয়েন্টটা এসে কিছুক্ষণ সময় কাটান। সামনে দোকান আছে, এক কাপ চা খান, কফি খান, মোমো যাদের পছন্দ 1 প্লেট মোমো ট্রাই করতে পারেন। মোট কথা কিছুক্ষণ সময় কাটানোটা এখানে খুব দরকার। মেঘ আর রোদের যে খেলাটা এখানে সবসময় চলতে থাকে, বেশ কিছুক্ষণ সময় কাটালে সেটা বোঝা যায়। একদম আঁকাবাঁকা হেয়ারপিন রোড, লাভা যাওয়ার রাস্তা, মাঝে মাঝে মেঘ তাকে এসে একদম ঢেকে দিচ্ছে, আবার মাঝে মাঝে সে স্বমহিমায় আপনার চোখের ক্যামেরায় নিজেকে তুলে ধরছে। এই জায়গাটা এর জন্যই এত সুন্দর। খুব কম লোক আসে এদিকটা, বেশিরভাগ জায়গাতেই অনেক সময় হয়তো লোক ওই ডালিমের যে নদী আছে তার কাছে 2-4টে ছবি টবি তুলে চলে যায়। একটু যদি উঠে আসতে পারেন তাহলে অভিজ্ঞতাটা মন্দ হবে না। ডালিম ফোর্টে আমরা আগেও একবার এসেছিলাম, সেই ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। আপনাদের কানে কানে একটা কথা বলে রাখি, যারা অনেক কিছু দারুণ দারুণ জিনিস দেখব এই ভেবে এখানে আসবেন, তারা কিন্তু ঠকে যাবেন। এটা একদম প্রকৃতি প্রেমিকদের জন্য, যারা ছোট্ট পাহাড়ি গ্রামগুলোকে এক্সপ্লোর করতে ভালোবাসেন, গ্রামের মানুষের সহজ সরল জীবনযাত্রাকে দেখতে ভালোবাসেন। এই জায়গা শুধুমাত্র তাদের জন্য। প্রচুর কিছু আশা নিয়ে এখানে আসবেন না, শুধু একদিন যদি প্রকৃতির কোলে সমস্ত কিছু চিন্তা ছেড়ে থাকতে ইচ্ছে হয়, তবে এই জায়গা আপনার জন্য। কত দেশ বিদেশ আমরা ঘুরে বেড়াই, কিন্তু দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের ওপর একটি শিশির বিন্দু। চলুন এবার চটপট বলে নিই এখানে আসবেন কিভাবে। শিয়ালদা থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস, নামুন মালবাজার। মালবাজার থেকে যে কোনো শেয়ার গাড়িতে চলে আসুন গরুবাথান। গরুবাথান থেকে একটা গাড়ি রিজার্ভ করে নিন, 100-5 টাকা নেবে হোমস্টে পর্যন্ত পৌঁছানোর জন্য, কিংবা মালবাজার থেকে আপনারা ডিরেক্টলি গাড়ি ভাড়া করে নিতে পারেন, সেক্ষেত্রে 1200 থেকে 1500 টাকা নেবে। এছাড়া এনজেপি থেকেও আপনারা আসতে পারেন, খরচ পড়বে 3000 টাকা মতো। এবার বলি ডালিমখোলাতে থেকে আপনারা দেখবেন কি কি। চলে যেতে পারেন গরুবাথান পিকনিক স্পট, চেল নদীর ব্রিজ, আর একটু ওপরে উঠলে ছোট্ট পাহাড়ি গ্রাম ঝান্ডি। এছাড়াও সোজা রাস্তা ধরে আপনারা চলে যেতে পারেন অ্যাম্বিয়ক টি এস্টেট, লাভা, লোলেগাঁও, ঋষভ, কোলাখাম, সব কিছুই হাতের মুঠোয়। ডালিমখোলাতে থেকেই আপনারা ঘুরে নিতে পারেন ডুয়ার্সের বিখ্যাত 7 পয়েন্ট ট্যুর। এই প্রত্যেকটা সাইট সিন স্পটের ভিডিও লিংক
ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো, আপনারা চাইলে চেক আউট করতে পারেন। আজ তাহলে এই পর্যন্তই বন্ধুরা, আবার দেখা হচ্ছে নতুন কোনো জায়গার ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই ভ্রমণে থাকবেন। কেমন লাগছে আমাদের ভিডিওগুলো কমেন্ট করে জানান আমাদেরকে। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল সাউন্ড অফ তিস্তা।